বহির্বিশ্বে যদি আপনি বাইরের পৃথিবী দেখেন, যে সন্ত্রাসবাদীদের, যে ইসলামিক জিহাদিদের যে বিশ্ব, সেই বিশ্বে ঐতিহাসিকভাবে পাকিস্তানের কিন্তু একটা জায়গা আছে। কারণ পাকিস্তান দীর্ঘ ৭০-৭৫ বছর ধরে এই সন্ত্রাসবাদকে আগিয়ে নিয়ে চলেছে। এটা একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র। সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের কিন্তু সেই ভূমিকা নেই এখনো। এবং আমি আপনাকে, যেহেতু আমি মানে সারা জীবন ৩ দশকের বেশি এই জিহাদের সঙ্গে আমি জড়িয়ে আছি, এটা আমার সাবজেক্ট, এটা আমি খুব ভালো করে জানি যে ইসলামিক সন্ত্রাসবাদীদের কাছে আরবিক সন্ত্রাসবাদী যারা যারা আরব দুনিয়া, তারা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটিতে আসে পাকিস্তান। বাংলাদেশের থেকে যারা সাম্প্রদায়িক বা সন্ত্রাসবাদে লিপ্ত হয়, বা ভারত থেকে যারা সন্ত্রাসবাদে লিপ্ত হয়, তাদের ওরা খুব একটা গুরুত্ব দেয় না। ওরা বাঙালিদের বা ভারতীয়দের এদের গুরুত্ব দেয় না। তার অনেকগুলো কারণ রয়েছে। তাদের এদের এই বাংলাদেশের লোকেরা বা ভারত থেকে যারা যাচ্ছে, তাদের অ্যাগ্রেশন কম, শারীরিক সক্ষমতা আরবিকদের থেকে অনেকটাই কম, আফগানিস্তান বা আরবিক গেরিলাদের থেকে। এই জন্য এরা গুরুত্ব দেয় না। ওরা মনে করে যে ভারত বা বাংলাদেশের মুসলমানরা তারা নাকি খাঁটি মুসলমানরা। এটা ওদের একটা সমস্যা, এবং এটা ওদের নিজেদের একটা অন্তর্দ্বন্দ্বের কারণ, যার জন্য বাংলাদেশকে এস্টাবলিশ করতেই হবে যে আমাদের যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদীটা খাঁটি, এবং তার সার্টিফিকেট দেবে পাকিস্তান। পাকিস্তান এখন বহির্বিশ্বের সারা পৃথিবীর জিহাদি অর্গানাইজেশন আর বাংলাদেশ এটার মধ্যে একটা যোগসূত্র হিসাবে কাজ করছে। আইএসআই সেই যোগসূত্রটা করে দিচ্ছে। এই যোগসূত্রটা স্থাপন করার জন্য, এস্টাবলিশ করার জন্য বাংলাদেশ এখন খুব বেশি করে পাকিস্তানের কাছে যাওয়ার চেষ্টা করছে। নওয়াজ শরীফের প্রধানমন্ত্রী শরীফের সঙ্গে গিয়ে ইউনিট মিটিং করছেন। এই যে কারণগুলো, এটা বহির্বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশ ইজ মোর ক্লোজ টু পাকিস্তান দেন দেয়ার ইমিডিয়েট নেবার ভারত। কিন্তু এই যে আরো একটা জাহাজ এলো পাকিস্তান থেকে, এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কোনো কি এলো কন্টেনারে দেখা বা সেগুলো যাচাই করা, সেগুলো মেলানো, স্টক মেলানো, এইরকম তো কোনো ব্যাপারই নেই। কারণ বাংলাদেশ তো এখন পাকিস্তানের জন্য পুরোটা খুলে দিয়েছে চট্টগ্রাম বন্দর। এবং যেটা দেখা যাচ্ছে, জাহাজটা অতি দ্রুত এসেছে, কিন্তু মালবাহী জাহাজ এত ফাস্ট আসে না, আপনি সেটা আরো ভালো জানেন। এত দ্রুততা কিসের? কিছু কি লুকোনোর চেষ্টা করছে? আমি যতটুকু আমাদের কাছেও যা সূত্রের খবর, এই যে জাহাজগুলিতে জাহাজটা আসছে, আমাদের কাছে যা ইন্টেলিজেন্সের সূত্র থেকে খবর, এবং ভারতীয় ইন্টেলিজেন্স এটা জানে, এটা ভারতের যে সীমান্তবর্তী রাজ্যগুলো, সেগুলোতে ভয়াবহ রকমের অন্তর্ঘাত চালানোর চেষ্টা হচ্ছে। তার জন্য বিস্ফোরক থেকে অস্ত্র, সরাসরি আইএসআই এর লোকজন আসছেন, যারা এখানে বাংলাদেশের যারা সোকল জিহাদি, তাদের ট্রেনিং দেওয়া, তাদের এই ওদের যে বৃহত্তর পরিকল্পনা, সেটাকে বাস্তবায়িত করে। যে ভারতবর্ষের সীমান্তবর্তী রাজ্যগুলোতে যদি এই সন্ত্রাসবাদী হামলা চালানো যায়, তাহলে দুটো জিনিস হবে। এক, ভারতবর্ষে যে সংখ্যালঘুরা তারা ইনসিকিউর হয়ে যাবে, কারণ ন্যাচারালি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় যখন দেখবে হত্যা হচ্ছে, রিটালিয়েট করবে। তাতে ভারতবর্ষের সংখ্যালঘুরা যখন ইনসিকিউর হয়ে যাবে, কোথাও না কোথাও থেকে কিছু লোকের সমর্থন অন্তত এই বাংলাদেশের জিহাদিরা পাবে ওদের বৃহত্তর পরিকল্পনায়। এক, দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে অনুপ্রবেশের ঢল নেমেছিল, এই অনুপ্রবেশের মধ্যে বহু স্লিপার সেলের লোকজন ছিল যারা 15 বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছে, যারা স্লিপার সেল হিসাবে কাজ করছে। তাদের জন্য মেসেজ যে এবার ভারতের ভেতর থেকে তোমরা শুরু করো অন্তর্ঘাত। এইটার একটাই কারণ, আপনার মনে আছে পুলওয়ামাতে যেরকম ভাবে অন্তর্ঘাত হয়েছিল, পাঠানকোট, উড়িতে, তারপর ভারত যথাযোগ্য ভাবে তারা রিটালিয়েট করেছিল। এই যে বারবার করে বাংলাদেশ একটা হুমকি দিচ্ছে, রীতিমতো ধমকি বলা যেতে পারে, যে তারা নাকি 4 দিনে কলকাতা দখল করে নেবে। পাকিস্তান থেকে তারা নানা রকম অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম তারা আনছে বলেও নানা রকম খবর পাওয়া যাচ্ছে। সত্যিই কি বাংলাদেশের পক্ষে সম্ভব কলকাতায় পরমাণু হামলা ঘটানোর? দেখুন, মানে খুব ছোট্ট করে বললে যে ব্যাঙের হুমকিতে বাঘের কিছু আসে যায় না। তো বাংলাদেশ আর ভারতের শক্তির পার্থক্যটা ওই ব্যাঙ আর বাঘ। আমি শুধু সামরিক শক্তির ব্যাপারে যাচ্ছি না, যেটা আমরা বারবার বলেছি, ভারত আজকের পৃথিবীতে সামরিক শক্তিতে 4 নম্বরে রয়েছে। 4 নম্বরে রাশিয়া, আমেরিকা, রাশিয়া, চীন, তারপর ভারত। আর বাংলাদেশের স্থান 37 নম্বরে। তো 37 4কে কি ধমকি দেবে? এবং সেই ধমকি দিলেও
4 নম্বরে যে আছে ভারত, একটু মুচকি হাসবে, কারণ ভারত তো খুব ভালো করে জানে, সম্যকভাবে ধারণা আছে যে বাংলাদেশ কি করতে পারে আর কি করতে পারে না। এখন ব্যাপারটা হচ্ছে তাহলে ধমকিটা কেন দিচ্ছি। দেখুন, যেটা আমার বিশ্লেষণ, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে এন্ড অফ দ্য ডে বাংলাদেশ কিন্তু এখন পুরোপুরি চলে গেছে সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসবাদীদের হাতে। এই যে মৌলবাদী সন্ত্রাসবাদী শক্তিগুলো, এরা আফগানিস্তানকে তৈরি করেছিল একটা মডেল ল্যাবরেটরি হিসাবে। আপনারা দেখেছেন 8-এর দশকে যখন রাশিয়া আক্রমণ করেছিল আফগানিস্তান, তখন আফগানিস্তান থেকে একটা স্লোগান ওঠে যে ইসলাম বিপন্ন, ইসলাম খতরে পে হ্যায়। জানেন এটা, যে ইসলামিক ব্রাদারহুড, এবং সে জিহাদ শুরু হয়। পৃথিবীর জিহাদের হিসাবে, মানে যে সন্ত্রাসবাদের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে কিন্তু তার আগে, আফগানিস্তানের আগে কিন্তু পৃথিবীতে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সন্ত্রাসবাদীদের নির্দিষ্টভাবে সন্ত্রাসবাদকে আগিয়ে নিত। যেমন প্যালেস্টাইনে ছিল পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ প্যালেস্টাইন। জার্মানি, অবিভক্ত জার্মানি, তার আগে বিভক্ত ওয়েস্ট জার্মানিতে ছিল রেড ব্রিগেড, রেড আর্মি ফ্যাকশন। আয়ারল্যান্ডে ছিল আইরিশ রিপাবলিকান আর্মি। তারা কিন্তু নির্দিষ্ট এলাকাতে, জার্মানির রেড আর্মি ফ্যাকশন ভারতবর্ষে এসে সন্ত্রাসবাদ করছে না বা আমেরিকায় গিয়ে করছে না, তো এরকম নির্দিষ্ট জায়গাতে। পৃথিবীর প্রথম গ্লোবালাইজেশন অফ টেরোরিজম যেটাকে আমরা বলি, যে সন্ত্রাসবাদের বিশ্বায়ন, সেটা দেখেছিল আফগানিস্তান থেকে। এবং আফগানিস্তানে এই যে জিহাদ, যেটাকে বলা হয়েছিল ইসলাম বিপন্ন, তার জন্য সারা পৃথিবীর ইসলামিক বিশ্বাসী যারা সাম্প্রদায়িক সন্ত্রাসবাদে বিশ্বাসী, তাদের এককাট্টা করার ডাক দিয়েছিল মৌলানা মাসুদ আজহার। উনি এটার স্রষ্টা, ইসলাম বিপন্ন এই স্লোগানটা উনি দিচ্ছিলেন ইংল্যান্ডে। তারপরে আমরা দেখেছি ইরাক সিরিয়া নিয়ে আবার সেকেন্ড টাইম, যখন আফগানিস্তান ব্যর্থ হলো, তখন ইরাক সিরিয়াতে আইএসআইএস বা দায়েশ এটা শুরু করেছিল আমেরিকার বিরুদ্ধে। সেটাও যখন ব্যর্থ হলো, এবার 3 নম্বর ফেজে এই সন্ত্রাসবাদের বিশ্বায়নে ওদের টার্গেট হচ্ছে বাংলাদেশ। যে বাংলাদেশকে নিয়ে ওরা যে একটা স্বপ্ন দেখছে দায়েশ বা ইসলামিক সাম্প্রদায়িক শক্তিগুলো বা সন্ত্রাসবাদীগুলো, তাদের স্বপ্ন হচ্ছে পূর্ব খোরাসান। খোরাসান, ওরা খিলাফত শাসন যেটা করবে তার একটা মূল ভূমিকা হচ্ছে যে খোরাসান, খোরাসান যেখানে সূর্যের আলো প্রথম পড়ে, সেটা হচ্ছে পূর্ব খোরাসান। ওরা ভারতবর্ষের একটা অংশ, বিশেষ করে পূর্ব উত্তর পূর্ব রাজ্যগুলো, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই নিয়ে ওরা নতুন খিলাফত শাসনের চেষ্টা চালাচ্ছিল। তার জন্য বাংলাদেশ ওদের একটা মূল জায়গা, লঞ্চ প্যাড বলতে পারেন। সেই জন্য এই পরিকল্পনা, বৃহত্তর পরিকল্পনার পার্ট হিসাবে আমরা দেখছি যে ইউনূস বা বাংলাদেশ সরকারের এলি তেলি প্রত্যেকে যে ধমকি দিচ্ছে ভারতকে, কখনো আণবিক বোমা করবে, পারমাণবিক বোমা, 3 দিন